আসসালামু আলাইকুম। আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, বাংলা ভার্সনের শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় ৫ নিয়ে পড়ালেখা করব। এই অধ্যায়টাতে আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসটাকে সুন্দরভাবে বলা হয়েছে। ভীষণ বড় একটা অধ্যায়, ২০ পেজের একটা অধ্যায়। তো আমরা চেষ্টা করব পুরোটা ভিডিও মন দিয়ে দেখে প্রত্যেকটা ছক যেন আমরা বুঝতে পারি, কি কি বলেছে আমরা যেন মাথায় ঢুকিয়ে ফেলতে পারি, কারণ আমরা কিন্তু জানি যে কোনো কিছু শুনলে আমাদের সহজে মনে থাকে, তাই না? তো চলো শুরু করি। আমাদের মুক্তিযুদ্ধ। ১ নম্বরে কি আছে? স্বাধীনতা ঘোষণার পটভূমি ও মুজিবনগর সরকার। আচ্ছা, এখানে আমাদেরকে দুটি ছবি দিয়েছে। এই ছবিগুলো থেকে কিছু প্রশ্ন দিয়েছে। দেখো, প্রথম ছবির নিচে কি লেখা আছে? ৬ দফা আন্দোলন ১৯৬৬। ৬ দফা আন্দোলন কত সালে হয়েছিল এটা মনে রাখা খুব সহজ, কারণ হলো আন্দোলনটা কত দফার? ৬ দফার। আর হয়েছিল কত সালে? ১৯৬৬। সবই ৬ ৬ ৬। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই ছবিটা দেখিয়ে বলতে হবে ছবিটি কোন আন্দোলনের? ৬ দফা আন্দোলনের। আন্দোলনটি কখন হয়েছিল? ১৯৬৬ সালে। ৬ দফা আন্দোলন কেন করা হয়েছিল? বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য। আচ্ছা, বইতে আমরা আবার দেখি, চলো দ্বিতীয় ছবিতে কি আছে? ২৫শে মার্চ রাতে গণহত্যা ১৯৭১। ঠিক আছে, তাহলে এখানে ছবিতে কি দেখা যাচ্ছে? গণহত্যা। কখন এ হত্যাকাণ্ড হয়েছিল? ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে। কারা এ হত্যাকাণ্ড চালিয়েছিল? পাকিস্তান সেনাবাহিনী। আচ্ছা, এরপরে বইতে আমরা ৪২ নম্বর পেজে যাব। কি লিখেছে দেখো? পাকিস্তান সৃষ্টির শুরু থেকেই শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের উপর বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করে। প্রথমেই আঘাত করে বাংলা ভাষার উপর। এটা তোমাদের অনুশীলনীতে একটা এমসিকিউ আছে। উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করে। এদেশের মানুষ ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করে। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকার গঠন করেও বেশি দিন টিকতে পারেনি। ১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খান পাকিস্তানের ক্ষমতা দখল করে। পাকিস্তানের শাসন, শোষণ, নির্যাতন, নিপীড়ন থেকে মুক্তির লক্ষ্যে এদেশের মানুষকে বারবার সংগ্রাম করতে হয়েছে। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের পর এসেছে ৭০-এর জাতীয় নির্বাচন। দেখেছো, কতগুলো কাহিনী কিন্তু আমরা পড়ে ফেলেছি, তাই না? আচ্ছা, তাহলে এবার আমরা নির্বাচনের ব্যাপারটা জানবো। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় লাভ করে, কিন্তু শাসক চক্র ক্ষমতা হস্তান্তর করেনি। শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বিশাল জনসমাবেশে ভাষণ দেন। তিনি ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। তোমরা এটা ইউটিউবে সার্চ দিলেই কিন্তু এই ভিডিওটা পাবে, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্টেটমেন্টটা দিচ্ছিলেন। তোমরা অবশ্যই সেটা দেখে নেবে। ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনা শুরু করে। আলোচনার মধ্যেই ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। বর্বর হামলা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, শিক্ষকদের বাসভবন, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনস, ইপিআর সদর দফতর সহ ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিরোধ গড়ে তোলে রাজারবাগ পুলিশ লাইনসের সদস্যরা। এ রাতে পাকিস্তান সেনাবাহিনী শিক্ষক, শিক্ষার্থী, পুলিশ, ইপিআর সদস্য সহ নির্বিচারে সবার উপর গণহত্যা চালায়। পাক বাহিনী এই আক্রমণের নাম দেয় অপারেশন সার্চলাইট। এটি বাংলাদেশের ইতিহাসে কালো রাত নামে পরিচিত। আচ্ছা, এটাও তোমরা শূন্যস্থানে পাবে। ওই রাতেই শেখ মুজিবুর রহমানকে বন্দী করা হয়। ২৬শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি ২৭শে মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতা ঘোষণা করেন। এই যে আমরা মেজর জিয়াউর রহমানের ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা,
এরপরে আমরা 43 নাম্বার পেজে যাব। এখন আমরা এই যে অনুচ্ছেদটা পড়লাম, এই অনুচ্ছেদ থেকে ধারাবাহিকভাবে কোন সালে কি ঘটেছিল সেটা আমরা বলবো। তো চলো আমার নোটে ফিরে যাই। 1952 সাল। 1952 সালে কি হয়েছিল? বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা আদায়ের জন্য ভাষা আন্দোলন। 1954 সাল যুক্তফ্রন্ট সরকার গঠন, কিন্তু খুব অল্প সময়েই বাতিল হয়। 1958 সাল জেনারেল আইয়ুব খান সামরিক শাসন জারি করে ক্ষমতা দখল করেন। 1966 সাল 6 দফা আন্দোলন, বাংলার স্বায়ত্তশাসনের দাবি। 1969 সাল গণ অভ্যুত্থান, আইয়ুব খানের পতন। 1970 সাল জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় লাভ করে, কিন্তু ক্ষমতা হস্তান্তর করা হয়নি। 1971 সালের 26শে মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। আচ্ছা, এরপরে বইতে আরেকটা বক্স আছে। আচ্ছা, এটা একটু পরে, আগে আমরা কি বলেছি সেটা পড়ে নিই। 1971 সালের কবে? 10ই এপ্রিল জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার। তাহলে কবে হয়েছে সেটা? 1971 সালের 10ই এপ্রিল প্রথম বাংলাদেশের সরকার গঠিত হয়। এটি মুজিবনগর সরকার নামে পরিচিত। এই সরকারের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধ পরিচালনা ও বিশ্ব জনমত গড়ে তোলা। 1971 সালের 17ই এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় আম্রকাননে, বর্তমান মুজিবনগর নামে পরিচিত, এই সরকার শপথ গ্রহণ করে। আচ্ছা, তাহলে সরকার গঠিত হয়েছিল হলো 10ই এপ্রিল এবং সরকার শপথ গঠন করেন হলো 17ই এপ্রিল, এবং দুইটাই 1971 সালের ঘটনা। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। এই সরকারের অন্য সদস্যগণ হলেন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এম কামরুজ্জামান। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব দেওয়া হয় জি ওসমানীকে। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। যুদ্ধের সময় এ সরকার বিদেশে বাংলাদেশ মিশন স্থাপন করে। বিভিন্ন দেশে কূটনৈতিক প্রতিনিধি দল প্রেরণ করে। তারা বহির্বিশ্বের সরকার ও জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করে। মুজিবনগর সরকার গঠনের ফলে মুক্তিযুদ্ধে গতি সঞ্চার হয়। এ সরকার বিদেশি রাষ্ট্রের সমর্থন অর্জন করতে থাকে। স্বল্প সময়ের মধ্যেই মুক্তিযুদ্ধের সাফল্য আসতে শুরু করে। আচ্ছা, এখন আমরা অনুচ্ছেদটা পড়ে মুজিবনগর সরকার সম্পর্কে তথ্যগুলো খুঁজে বের করব। তো প্রথম কি দিয়েছে? মুজিবনগর সরকার গঠন কবে হয়েছিল? 17ই এপ্রিল 1971। আচ্ছা, একটা মিনিট একটু। ওকে, তারপরে দিয়েছে কি 17ই, এখানে আসলে প্রথমটা 17ই এপ্রিল হবে না, প্রথমটা হবে হলো 10ই এপ্রিল। কারণ এই যে এখানে, কারণ 17 তারিখে তো শপথ গ্রহণ করেছিল এবং সরকার গঠন হয় 10ই এপ্রিল 1971। 17ই এপ্রিল 1971 মুজিবনগর সরকারের শপথ গ্রহণ। আচ্ছা, এরপরে রাষ্ট্রপতি কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। প্রধান সেনাপতি জি ওসমানী। যে স্থানে সরকার গঠিত হয়েছিল? বৈদ্যনাথ তলা, আম্রকানন, বর্তমান মুজিবনগর, মেহেরপুর। আচ্ছা, এরপরে বলেছে যে খ নাম্বারে মুজিবনগর সরকারের অবদান লিখি। সরি, তাহলে মুজিবনগর সরকারের অবদান: মুক্তিযুদ্ধ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে যুদ্ধকে সংগঠিত করে, বিশ্ব জনমত গড়ে তোলা ও বিদেশি সমর্থন অর্জনের জন্য বিভিন্ন দেশে কূটনৈতিক দল পাঠায়, বাংলাদেশের প্রথম সরকার হিসেবে দেশের প্রশাসনিক, সামরিক ও কূটনৈতিক কাঠামো তৈরি করে, 11টি সেক্টরে দেশকে ভাগ করে সেক্টর কমান্ড ব্যবস্থা চালু করে মুক্তিযুদ্ধকে আরও কার্যকর করে। তাহলে আমরা বুঝলাম যে 1971 সালের যুদ্ধে মুজিবনগর সরকারের যথেষ্ট অবদান রয়েছে। এরপরে আমরা যাচ্ছি 45 নাম্বার পেজে, মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনী।
তো এখানে ৪টা ছবি দেওয়া আছে। প্রথম ছবি দেয়া আছে এম.এ.জি. ওসমানীর, দ্বিতীয় ছবিতে আছে মুক্তিবাহিনী, তৃতীয় ছবিটি হলো মুক্তিযুদ্ধ চলাকালে তারা কোনো একটা পানির রাস্তা ক্রস করছিল, এবং চতুর্থ ছবিতে নারীরা যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সেটার একটা ছবি দেওয়া আছে। তো আমাদেরকে 46 নাম্বার পেজে একটা বক্স দিয়েছে যে ছবিগুলো পর্যবেক্ষণ করে প্রশ্নের আলোকে বিশ্লেষণ করি। প্রথম ছবিটা কি বলেছে যে কাদেরকে দেখতে পাচ্ছি? মুক্তিযুদ্ধের সময়ে এম.এ.জি. ওসমানীকে দেখতে পাচ্ছি। তিনি একজনকে নির্দেশনা দিচ্ছেন বা কিছু যাচাই করছেন। সে বা তারা কি করছে? যুদ্ধ সংক্রান্ত নথি, মানচিত্র বা পরিকল্পনা দেখছেন বা পর্যালোচনা করছেন। এই কাজটি কখন হয়েছে? 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালে। কেন তারা কাজটি করেছে? মুক্তিযুদ্ধ পরিচালনা, সামরিক নির্দেশনা দেওয়া ও যুদ্ধের পরিকল্পনার জন্য। 2 নম্বর ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? অস্ত্র বহন করে প্রশিক্ষণ বা প্রস্তুতিতে হাঁটছে। এই কাজটি কখন হয়েছে? 1971 সালের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের সময়। তারা কেন এই কাজটি করেছে? দেশকে শত্রুমুক্ত করতে সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নেওয়ার জন্য। আচ্ছা, এরপরে তৃতীয় ছবিটা কি? পানিতে বা খালে এগিয়ে চলা মুক্তিযোদ্ধাদের একটি দলকে দেখা যাচ্ছে। তারা কি করছে? যুদ্ধের সময় লুকিয়ে বা আড়াল থেকে অগ্রসর হচ্ছে, সম্ভবত গেরিলা কৌশলে। আর এই কাজটি কখন হয়েছে? 1971 সালে যুদ্ধ চলার সময়, বিশেষ করে গেরিলা অভিযানের সময়। কেন তারা কাজটি করছে? শত্রুর কাছে ধরা না পড়ে যুদ্ধ পরিচালনা ও আক্রমণ করার জন্য। চতুর্থ ছবি, মিছিল বা কুচকাওয়াজে অংশ নিচ্ছে এবং অস্ত্র গ্রহণ করছে। এটা একটু পরে হয়ে গেছে। কাদেরকে দেখতে পাচ্ছি? নারী মুক্তিযোদ্ধাদের একটি দলকে দেখতে পাচ্ছি। তারা কি করছে? নারী মুক্তিযোদ্ধারা মিছিল বা কুচকাওয়াজে অংশ নিচ্ছে এবং অস্ত্র গ্রহণ করছে। এই কাজটি কখন হয়েছে? 1971 সালের মুক্তিযুদ্ধের সময় নারীদের সামরিক প্রশিক্ষণ বা কুচকাওয়াজে। কেন তারা কাজটি করেছে? দেশের স্বাধীনতার জন্য নারী সমাজ ও অস্ত্র হাতে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছিল। আচ্ছা, এরপরে আবার বইতে যাই, চলো। মুক্তিবাহিনী। 1971 সালে পাকিস্তানের কবল থেকে বাংলাদেশকে স্বাধীন করতে গঠিত হয় মুক্তিবাহিনী। ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, পুলিশ, ইপিআর ও সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে গড়ে ওঠে মুক্তিবাহিনী। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার। মুক্তিবাহিনীকে 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে কে ফোর্স, মেজর কে.এম. শফিউল্লাহর নেতৃত্বে এস ফোর্স এবং মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হয়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য যুবকদের যুব ক্যাম্পে ট্রেনিং এর ব্যবস্থা করা হতো। প্রশিক্ষণ শেষে তাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তাঁরা মাইন বসিয়ে রাস্তা ও সেতু নষ্ট করে পাক সেনাদের যাতায়াতে বাধার সৃষ্টি করেন, বন্দর অচল করে দেন। মুক্তিবাহিনী গেরিলা আক্রমণ করে হানাদার বাহিনীকে পরাস্ত করতে থাকেন। নৌ কমান্ডো 1971 সালের 15ই আগস্ট অপারেশন জ্যাকপট নামে প্রথম অভিযান পরিচালনা করেন। এদিন রাতে নৌ কমান্ডোরা একযোগে মংলা, চট্টগ্রাম, চাঁদপুর, নারায়ণগঞ্জ বন্দর আক্রমণ করে। পাকিস্তান বাহিনীর 26টি পণ্য ও সমরাস্ত্রবাহী জাহাজ ও গানবোট ডুবিয়ে দেয়। চিন্তা করা যেতে পারে। আচ্ছা, নারী মুক্তিযোদ্ধারাও সশস্ত্র প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে ব্যাপক ভূমিকা রেখেছেন। তারা মুক্তিযোদ্ধাদের প্রয়োজনীয় সব ধরনের সাহায্য সহযোগিতা করেন। সেবা, চিকিৎসা, ওষুধপত্র, খাবার, প্রয়োজনীয় অর্থ ও গোপন তথ্য আদান প্রদানে নারী মুক্তিযোদ্ধাগণ অবদান রাখেন। অস্ত্র গ্রহণ, অস্ত্র চালনা, মুক্তিযোদ্ধাদের নিরাপদ আশ্রয় প্রশ্রয় দিতে নারী মুক্তিযোদ্ধারা পিছপা হননি। সাংস্কৃতিক কর্মীরা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গান, কবিতা, চরমপত্র ও সংবাদ বুলেটিন প্রচার করে। এই কাজ মুক্তিযোদ্ধাদের উৎসাহ ও সাহস জুগিয়েছে। যুদ্ধে শহীদ হয়েছেন অসংখ্য মুক্তিযোদ্ধা, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। মুক্তিযোদ্ধাদের এই অবদান আমরা কখনো ভুলব না। অনুচ্ছেদটি পড়ে মুক্তিযোদ্ধাদের অবদান লিখি।
অবদান: বাংলাদেশকে স্বাধীন করার জন্য সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করেন। গেরিলা কৌশলে পাকিস্তান হানাদার বাহিনীর উপর হামলা চালান এবং শত্রুকে দুর্বল করেন। মাইন পেতে রাস্তা, সেতু ও গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে শত্রুর যাতায়াতে বাধা সৃষ্টি করেন। বন্দর, জাহাজ ও অস্ত্র বহনকারী যানবাহন ধ্বংস করে শত্রু পক্ষের সরবরাহ ব্যবস্থা ভেঙে দেন। দেশের বিভিন্ন এলাকায় শত্রু অবস্থানে আক্রমণ চালিয়ে এলাকা শত্রুমুক্ত করেন। নারী মুক্তিযোদ্ধারা চিকিৎসা, খাদ্য, অস্ত্র, ওষুধ, তথ্য আদান-প্রদান, অস্ত্র পরিবহন সহ বিভিন্ন সহায়তা করেন। নারী যোদ্ধারা অস্ত্র চালনা ও যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক কর্মীরা গান, কবিতা, চরমপত্র ও সংবাদ প্রচারের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়ান। দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেন, অনেকে শহীদ হন, অনেকে পঙ্গু হন। আচ্ছা, মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের অবদান রয়েছে। তারা বিভিন্ন বাহিনীতে যোগ দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যারা সরাসরি অংশগ্রহণ করতে পারেননি তারা নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন। গ্রামের সাধারণ মানুষই মুক্তিযোদ্ধাদের খাবার, চিকিৎসা, অর্থ ও আশ্রয় দিয়ে সহযোগিতা করেছেন। অনেকে আবার শত্রু বাহিনীর খবর সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের জানিয়েছেন। নারীরা খাবার রান্না করা, জামাকাপড় সংগ্রহ করে এবং আহত মুক্তিযোদ্ধাদের সেবা দিয়ে সহায়তা করেছেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাধারণ মানুষও এ যুদ্ধে অবদান রাখেন। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদান ভোলার নয়। তারা দেশকে ভালোবাসতে এবং দেশের প্রয়োজনে নিজেকে কিভাবে উৎসর্গ করতে হয় তা শিখিয়েছেন। সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে কিভাবে অবদান রেখেছেন তা লিখি। আচ্ছা, খাদ্য: মুক্তিযোদ্ধাদের জন্য নিয়মিত খাবার রান্না করে দিয়েছেন এবং নিজেদের খাবার ভাগ করে খাইয়েছেন। আশ্রয়: ঘর, খামার, বাগান সহ নিরাপদ জায়গায় মুক্তিযোদ্ধাদের লুকিয়ে রাখতেন এবং রাতের বেলা থাকার ব্যবস্থা করতেন। সেবা, সাহায্য: আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, ওষুধ, সেবা শুশ্রূষা দিয়েছেন, জামা কাপড়, টাকা পয়সা, প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করেছেন। যোগাযোগ: শত্রুর গতিবিধি নজরদারি করে মুক্তিযোদ্ধাদের খবর দিয়েছেন এবং তথ্য আদান প্রদানে সহায়তা করেছেন। আচ্ছা, এখানে একটা দিয়েছে মুক্তিবাহিনী ও মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ অনুচ্ছেদ দুটি পড়ে প্রশ্ন তৈরি করি ও জিজ্ঞাসা করি। এটা তোমরা তৈরি করে নিবে। আমি তৈরি করেছি, আমি একটু দেখিয়ে দেই একবার। যেমন এরকম করে কিছু প্রশ্ন হতে পারে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং এখান থেকে দেখে লিখতে পারো। এটা হলো মুক্তিবাহিনী অনুচ্ছেদ থেকে প্রশ্ন, আর এটা হলো মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ অনুচ্ছেদ থেকে প্রশ্ন। আচ্ছা, তাহলে এরপরে আমরা যাচ্ছি 49 নাম্বার পেজে। মুক্তিযুদ্ধ কালে স্থানীয় ও আন্তর্জাতিক শক্তিসমূহের ভূমিকা। প্রথম ছবিটা আমরা কি দেখছি? ভারতে আশ্রয় গ্রহণকারী শরণার্থী শিবির 1971। দ্বিতীয় ছবিতে আমরা কনসার্ট ফর বাংলাদেশ জর্জ হ্যারিসন নামের একজন সিঙ্গারকে দেখছি, যে কনসার্টটা নিউ ইয়র্কে 1971-এ হয়েছিল। তৃতীয় ছবিতে যুব ক্যাম্পে মুক্তিবাহিনীর প্রশিক্ষণের ছবি দেখতে পাচ্ছি। তো চলো আমরা এটা সমাধান করে আসি। প্রথম ছবিটি কোন সময়ের? 1971 সালে। শরণার্থী শিবিরটি কোথায়? ভারতে। কেন তারা সেখানে আশ্রয় নিয়েছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তান সামরিক বাহিনীর নৃশংস বর্বরচিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞ থেকে বাঁচতে এবং নিরাপদ আশ্রয়ের জন্য। দ্বিতীয় ছবিতে কে গান গাইছেন? জর্জ হ্যারিসন। কখন ও কোথায় গিয়েছিলেন? 1971 সালে নিউ ইয়র্কে। তিনি কি উদ্দেশ্যে গান গেয়েছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারতে আশ্রয় গ্রহণকারী শরণার্থীদের সাহায্যার্থে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে। তৃতীয় ছবিটি কোন সময়ে? 1971 সালে। ছবিটি কিসের? যুব ক্যাম্পে মুক্তিবাহিনীর প্রশিক্ষণের। কোথায় ট্রেনিং দেওয়া হয়েছিল? ভারতে। কাদের ট্রেনিং দেওয়া হচ্ছিল? মুক্তিযোদ্ধাদের। আচ্ছা, এরপরে আমরা যাব, দেখো কি বলেছে। স্থানীয় জনগণ নানাভাবে মুক্তিযুদ্ধে সহায়তা করেন, তবে কিছু সংখ্যক মানুষ পশ্চিম পাকিস্তানিদের পক্ষ নেয়। পাকিস্তান সরকার শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস নামে বিভিন্ন
বাহিনী গড়ে তোলে। এইসব বাহিনী মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি হিসেবে কাজ করে। তার মানে কি শক্তি হিসেবে কাজ করে? বিপক্ষ শক্তি হিসেবে কাজ করে। আচ্ছা, বিপক্ষ শক্তি হিসেবে কাজ করে। তারা হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুটপাট, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে। এদেশের নারীদের ধরে নিয়ে হানাদার বাহিনীর হাতে পৌঁছে দেওয়ার মতো জঘন্য কাজও তারা করেছে। হানাদার বাহিনী এদের সহায়তায় এ দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করে। 10 থেকে 14 ডিসেম্বরের মধ্যে তারা এ দেশের বুদ্ধিজীবীদের উপর হত্যাযজ্ঞ চালায়। বুদ্ধিজীবীদের স্মরণে প্রতি বছর 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। তাছাড়া কিছু দেশের সরকারও মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করে। আবার অনেক দেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন জানায়। প্রতিবেশী দেশ ভারত সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন জানায়। ভারত এদেশের প্রায় 1 কোটি শরণার্থীকে আশ্রয় দেয়। শরণার্থী ও মুক্তিযোদ্ধাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা সেবা দেয়। মুক্তিযুদ্ধে সহায়তা করার জন্য ভারত মিত্র বাহিনী গঠন করে। ইংল্যান্ডের জনপ্রিয় শিল্পী জর্জ হ্যারিসন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে 1971 সালে 1 অগাস্ট কনসার্টের আয়োজন করেছিলেন। এই কনসার্ট হতে সংগৃহীত প্রায় $2,50,000 শরণার্থীদের সাহায্যার্থে দেওয়া হয়েছিল। আচ্ছা, বিষয়বস্তু পড়ে মুক্তিযুদ্ধ চলাকালে স্থানীয় শক্তিসমূহের তালিকা তৈরি করি। আচ্ছা, এখানে যেহেতু স্থানীয় শক্তিসমূহ বলেছে, এখানে আসলে পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি দুটাই আমার হিসেবে হওয়ার কথা। সেজন্য আমি এভাবে লিখেছি, তোমরা তোমাদের মতো করে লিখবে। তাহলে পক্ষের শক্তি কারা ছিল? সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধা, ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, পুলিশ, এপিআর, সামরিক বাহিনীর সদস্য, নারী সমাজ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। আর বিপক্ষ শক্তি কারা ছিল? শান্তি কমিটি, রাজাকার বাহিনী, আল বদর বাহিনী, আল শামস বাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনী। আচ্ছা, এরপরে কি দিয়েছে? বিষয়বস্তুর আলোকে মুক্তিযুদ্ধকালে স্থানীয় বিপক্ষ শক্তির কর্মকাণ্ড নিচে লিপিবদ্ধ করি। আচ্ছা, হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুটপাট এবং ঘরবাড়ি ও ব্যবসায় অগ্নিসংযোগ করেছে। নারীদের ধরে হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে এবং বিভিন্ন এলাকায় দখল ও সন্ত্রাস চালিয়েছে। বুদ্ধিজীবী হত্যায় সহায়তা করে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করেছে। 10 থেকে 14 ডিসেম্বরের গণহত্যা। এরপরে দিয়েছে আমাদের মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে সহায়তা করেছে তা নিম্নের ছকে লিখি। আচ্ছা, ভারত বাংলাদেশের পক্ষে সরাসরি সমর্থন দেয় ও মিত্র বাহিনী গঠন করে। ভারত প্রায় 1 কোটি শরণার্থীকে আশ্রয়, খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও নিরাপত্তা প্রদান করে। বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তোলে। জর্জ হ্যারিসনের কনসার্ট ফর বাংলাদেশ থেকে সংগৃহীত অর্থ শরণার্থীদের সহায়তা হিসেবে দেওয়া হয়। এরপরে আমরা 52 নম্বর পেজে যাব এবং আমরা এই যে তিনটা ছবি আছে এগুলো পর্যবেক্ষণ করে উত্তর দিব। তো প্রথম ছবিটা কোন সময়ের? 16 ডিসেম্বর 1971। তারা কি করছেন? আত্মসমর্পণ করছেন। এই কাজের মাধ্যমে বাংলাদেশ কি অর্জন করে? চূড়ান্ত বিজয় ও স্বাধীনতা অর্জন করে। দ্বিতীয় ছবিটি কোন সময়ের? 1971 সালের আত্মসমর্পণের সময়। ছবিটিতে কাদের দেখা যাচ্ছে? পাকিস্তানি বাহিনীর সদস্যদের। তারা কি করছেন? অস্ত্র সমর্পণ করছেন। তৃতীয় ছবিটি কোন সময়ের? 1971 সালের 16 ডিসেম্বর বিজয় দিবসের সময়। ছবিতে কাদের দেখা যাচ্ছে? মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণকে। তারা কি করছেন? বিজয় উল্লাস করছেন। আচ্ছা, মুক্তিবাহিনীর বহুমুখী আক্রমণে পাকিস্তানি বাহিনী দুর্বল হতে থাকে। অক্টোবর নভেম্বর মাস থেকেই অনেক অঞ্চল মুক্ত হতে শুরু করে। 1971 সালের 21 নভেম্বর মিত্র বাহিনী ও মুক্তিবাহিনী মিলে যৌথ বাহিনী গঠন করা হয়। যৌথ বাহিনীর প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। 1971 সালের 3রা ডিসেম্বর পাকিস্তানি বিমান বাহিনী ভারতে বোমা হামলা করে। জবাবে যৌথ বাহিনী একযোগে স্থল, নৌ ও বিমান হামলা চালায়। জেনারেল নিয়াজির নেতৃত্বে
পাকিস্তানি বাহিনী যুদ্ধ চালিয়ে যাওয়ার শক্তি হারিয়ে ফেলে। অবশেষে 16ই ডিসেম্বর বেলা 5:10 জেনারেল নিয়াজি 93,000 সৈন্য নিয়ে যৌথ বাহিনীর প্রধান জগজিৎ সিং আরোরার নিকট রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এয়ার কমোডর A.K. খন্দকার। পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। কত সময়, কত অত্যাচার, কত কষ্টের বিনিময়ে আমাদের এই বিজয় 16ই ডিসেম্বরে আমরা অর্জন করতে পেরেছি, তাই না? আচ্ছা, এখন আমরা এই অনুচ্ছেদটা পড়ে ধারাবাহিকভাবে নিচের ছকটা পূরণ করব। তাহলে প্রথমে 21শে নভেম্বর 1971 মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে যৌথ বাহিনী গঠন করে। 3রা ডিসেম্বর 1971 পাকিস্তানি বিমান বাহিনী ভারতে বোমা হামলা করে। জবাবে যৌথ বাহিনী স্থল, নৌ ও আকাশপথে পাল্টা আক্রমণ শুরু করে। 16ই ডিসেম্বর 1971 বেলা 5:10 জেনারেল নিয়াজি 93,000 সৈন্য সহ যৌথ বাহিনীর প্রধান জগজিৎ সিং আরোরার কাছে রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেন। বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। 16ই ডিসেম্বর 1971 আমাদের বিজয় দিবস। আচ্ছা, পূর্বের পৃষ্ঠার তথ্য নিয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। ওকে, কোন জায়গায় আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয়? রেসকোর্স ময়দানে, যেটা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত। কোন বাহিনীর কাছে আত্মসমর্পণ করে? যৌথ বাহিনীর কাছে, মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর যৌথ বাহিনী। জেনারেল নিয়াজি কতজন সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেন? 93,000 সৈন্য। বাংলাদেশের পক্ষে কে উপস্থিত ছিলেন? এয়ার কমোডর A.K. খন্দকার। আচ্ছা, এরপরে আমরা দেখো, বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মুক্তিযোদ্ধাদের বীরত্বসূচক 4টি রাষ্ট্রীয় খেতাব প্রদান করে। আচ্ছা, তো সেই খেতাবগুলো কি কি? বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক। আমরা কি জানি, আমাদের টোটাল বীর শ্রেষ্ঠ আছে কতজন? 7 জন। বীর উত্তম কতজন আছেন? 68 জন। বীর বিক্রম আছে 175 জন এবং বীর প্রতীক আছে 426 জন। আচ্ছা, এরপরে আমরা 55 নাম্বার পেজে যাব। বীরশ্রেষ্ঠ খেতাব প্রাপ্ত 7 শহীদ মুক্তিযোদ্ধা। আচ্ছা, এই যে দেখো, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এবং বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। আচ্ছা, এরপরে খেতাব প্রাপ্তদের মধ্যে নারী মুক্তিযোদ্ধা আছেন 2 জন। একজন হলেন তারামন বিবি ও আরেকজন হলেন যে ক্যাপ্টেন সেতারা বেগম। আচ্ছা, তারা দুজনই বীর প্রতীক খেতাব প্রাপ্ত। সকল মুক্তিযোদ্ধাই আমাদের শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের অবদানে আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। তাদের অবদানকে আমরা ভুলব না, শ্রদ্ধা ভরে স্মরণ করব চিরকাল। আচ্ছা, এখানে দেখো, দুজনের ছবি দেওয়া আছে, ক্যাপ্টেন সেতারা বেগম এবং তারামন বিবি। তারামন বিবি উনি 2018 সালে মৃত্যুবরণ করেন এবং যথাসম্ভব ক্যাপ্টেন সেতারা বেগম এখনো জীবিত আছেন। আচ্ছা, আমরা মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি দেয়াল পত্রিকা তৈরি করি। এটা তোমরা শিক্ষকদের সহযোগিতায় করে নিবে। আচ্ছা, এরপর আমাদের আবার কিছু ছবি দিয়েছে, 3টা ছবি। সেই ছবিগুলো আমরা এখন পূরণ করব। ছবি নাম্বার 1, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। আচ্ছা, এখানে কি ছিল ছবিটাতে একবার আমরা একটু দেখে নেই। দেখো, এই যে, তো এখানে কি করছে এটা আমাদেরকে বলতে হবে।
তো কি করছে? শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ছবিতে মানুষজন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। আর দ্বিতীয় ছবিতে কি ছিল? বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ে কুচকাওয়াজ করছে। স্বাধীনতা বানানটা ভুল আসছে, এটা ঠিক করে নেবে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছেন এবং শহীদদের স্মরণে ফুল দিচ্ছেন। আচ্ছা, এরপরে একটা দিয়েছে, দেখো যে আমার অংশগ্রহণ করা একটি জাতীয় দিবসে কি কি করেছি তা লিখি। জাতীয় পতাকা উত্তোলন ও প্রার্থনায় অংশগ্রহণ করেছি। স্কুলে বা সমাজে জাতীয় দিবসের আলোচনা সভায় অংশ নিয়েছি। শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন করেছি। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশভক্তিমূলক গান বা চিত্রায়ন উপস্থাপন করেছি। আচ্ছা, আমাদের দেশে গুরুত্বের সাথে বিভিন্ন জাতীয় দিবস পালন করা হয়। এই দিবসগুলো যথাযথ মর্যাদায় সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণ পালন করে। এই দিবসসমূহ উদযাপনের মধ্য দিয়ে আমাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার প্রকাশ ঘটে। আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হই, ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে, জাতি সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। আমরা আমাদের ইতিহাসের গুরুত্ব বুঝতে পারি। বিশ্বের সকল মানুষের কাছে বাংলাদেশের পরিচয় তুলে ধরা যায়। আমাদের উল্লেখযোগ্য জাতীয় দিবস কি কি আছে? 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 26শে মার্চ স্বাধীনতা দিবস, 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস। এরপরে বলেছে জাতীয় দিবসসমূহ উদযাপনের গুরুত্ব লিখি। তাহলে কি কি গুরুত্ব আছে? জাতীয় বিজয় দিবস উদযাপনের গুরুত্ব, বানানটা ভুল আসছে, ঠিক করে নিবে। আমাদের দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা মনে করি দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে, জাতি সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের পরিচয় তুলে ধরা যায়। যে কোনো একটি জাতীয় দিবস উদযাপনের পরিকল্পনা নিচের ছকে লিখি। আচ্ছা, এটা আমরা এভাবে করে লিখতে পারি, যেমন দেখো কি কি করব, আমরা এটা আলাদা করে করে আমার এখানে একসাথে চলে আসছে। যেমন প্রথম ঘরে লিখতে পারো পতাকা উত্তোলন, এরপর প্রার্থনা, আলোচনা সভা, এরপর এটাতে লিখতে পারো শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং টাইমিং করে দিতে পারো, যেমন 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, এইভাবে করে আমরা কিন্তু দিতে পারি। আর কে কে দায়িত্বে থাকবো? শিক্ষার্থীরা ও সকল কর্মচারী, প্রধান শিক্ষক, শ্রেণী শিক্ষক। কে সহায়তা করবেন? প্রধান শিক্ষক ও শ্রেণী শিক্ষক। আচ্ছা, এরপরে আমরা যাব হলো অনুশীলনীতে। আচ্ছা, প্রথমে আছে আমাদের কিছু সঠিক উত্তর, এরপরে আছে আমাদের শূন্যস্থান পূরণ, তারপরে আছে হলো ডান পাশ বাম পাশ মিলকরণ, সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন। আচ্ছা, চলো আমরা এখন সমাধান করে ফেলি। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? সমগ্র দেশকে আমরা জানি যে মুক্তিযুদ্ধ চলাকালীন 11টা সেক্টরে ভাগ করা হয়। পাকিস্তান সৃষ্টির পর শাসক গোষ্ঠী প্রথমেই আঘাত করে কিসের ওপর? বাংলা ভাষার ওপর। কোন বাহিনী অপারেশন জ্যাকপট অভিযান পরিচালনা করেন? নৌবাহিনী। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি। অপারেশন সার্চ লাইট বাংলাদেশের ইতিহাসে কালো রাত নামে পরিচিত। নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে দুজন বীর প্রতীপ খেতাব প্রাপ্ত। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশ মিল করি। আচ্ছা, আচ্ছা, আমরা একটু এভাবে করে ফেলি। 1971 সালের 26শে মার্চ কি হয়? স্বাধীনতার ঘোষণা। 1971 সালের 10ই এপ্রিল কি হয়? বাংলাদেশের প্রথম সরকার গঠন করে। 1971 সালের 17ই এপ্রিল প্রথম সরকারের শপথ গঠন। আর 1971 সালের 16ই ডিসেম্বর মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন। আচ্ছা,
এখন হলো সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। মুক্তিবাহিনী কাদের সমন্বয়ে গঠিত হয়? বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে সংগঠিত সশস্ত্র বাহিনীকে মুক্তিবাহিনী বলা হয়। মুক্তিবাহিনীতে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার দেশপ্রেমিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। এর মাঝে ছিল ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, ইপিআর ও সামরিক বাহিনীর সদস্য। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। মুক্তিযোদ্ধাদের বীরত্ব সূচক রাষ্ট্রীয় খেতাবগুলোর নাম লেখো। বাংলাদেশ সরকার মহান মুক্তিযুদ্ধে অসীম সাহস, বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে মুক্তিযোদ্ধাদের 4 ধরনের রাষ্ট্রীয় বীর সূচক খেতাবে ভূষিত করেছে। এগুলো হলো বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। আচ্ছা, এরপরে আমরা এই অধ্যায়ে দুটা বর্ণনামূলক প্রশ্ন পড়ব। আচ্ছা, প্রথম প্রশ্ন হলো মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদান বর্ণনা করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, এটা সকল হবে, সকল শ্রেণীর অবদান রয়েছে। যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি তারা নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন। যেমন খাদ্য সরবরাহ, গ্রামের সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের জন্য খাবার রান্না করে দিতেন এবং খাদ্য সংগ্রহ করে সহায়তা করতেন। আশ্রয় দেওয়া, তারা নিজেদের ঘরে মুক্তিযোদ্ধাদের লুকিয়ে রাখতেন ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতেন। অর্থ ও সামগ্রী প্রদান, অনেকে অর্থ, কাপড় চোপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সহযোগিতা করতেন। তথ্য সংগ্রহ ও যোগাযোগ, শত্রুদের খবর সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দিতেন এবং গোপন বার্তা আদান প্রদানে সাহায্য করতেন। নারীদের ভূমিকা, নারীরা খাদ্য রান্না, সেবা শুশ্রূষা ও বিভিন্ন কাজে সহায়তা করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মনোবল বৃদ্ধি, সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের সাহস ও অনুপ্রেরণা দিতেন যা তাদের লড়াইয়ে শক্তি জুগিয়েছে। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সহযোগিতা ছাড়া স্বাধীনতা অর্জন সম্ভব হতো না। আচ্ছা, এরপরে আছে তোমরা কিভাবে বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন করো সে সম্পর্কে লেখো। আমরা প্রতি বছর 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় বিদ্যালয়ে উদযাপন করি। এই দিনটিতে পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণের মধ্যে দিয়ে এখানে বানান ভুল আসছে, মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। আমার বিদ্যালয়ে যেভাবে বিজয় দিবস উদযাপন করা হয় তা নিচে দেওয়া হলো। বিজয় দিবস উপলক্ষে সকালেই বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকল শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষকরা মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের বীরত্ব গাথা নিয়ে বক্তব্য দেন। শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও নাটিকা পরিবেশন করে। বিদ্যালয়ের অভ্যন্তরে বা বাইরে বিজয় র্যালি বা শোভাযাত্রা আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা থাকলে তাদের বিদ্যালয়ে আমন্ত্রণ জানানো হয় এবং সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস নিয়ে চিত্রাঙ্কন বা রচনা প্রতিযোগিতা হয়। বিদ্যালয় ভবন ও শ্রেণীকক্ষ লাল সবুজ রঙের সাজসজ্জা দিয়ে সজ্জিত করা হয়। এইসব আয়োজনের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হই এবং দেশপ্রেমের মূল্যবোধ শিখি। আচ্ছা, তো ছোট বন্ধুরা, আমাদের এই অধ্যায়টা বেশ বড় একটা অধ্যায়। পুরোটা অধ্যায় কিন্তু পড়া হয়ে গেছে, ভালো মতোই পড়া হয়ে গেছে। যারা পুরো ভিডিও দেখবে আশা করি তাদের জন্য একদম পানির মতো সহজ হয়ে যাবে। তোমরা চেষ্টা করবে যতগুলো তারিখ আছে সাল সহ সেটা একটা কাগজে নোট করে তোমাদের যেই টেবিলে তোমরা পড়ো টেবিলের সামনে দেয়ালে সেই কাগজটা টাঙিয়ে রাখবে। যদি মনে হয় যে তোমাদের এটা নোট করতে প্রবলেম হচ্ছে, আমি আছি, আমাকে জানাবে। আমি প্রত্যেকটা ডেট সহ আলাদা করে একটা চার্ট দিয়ে দিব, সেটা তোমরা প্রিন্ট করে জাস্ট দেয়ালে টাঙিয়ে দিবে। যখন আসা যাওয়া করবে একটু একটু করে 2 লাইন একবার পড়বে, দেখবে সালগুলো মুখস্থ হয়ে যাবে। কারণ এই তারিখগুলো, এই সালগুলো সারা জীবন তোমার জানতে হবে। তুমি যতই বড় হও, মুক্তিযুদ্ধের এই ইতিহাসটা তো এরকমই থাকবে। ইভেন সামনে যখনই কোনো এন্ট্রান্স এক্সাম দিবে, যে কোনো কিছু, এই ইতিহাস কিন্তু তোমাকে ভালো মতো করেই গলদঘকরণ করে যেতে হবে। ঠিক আছে? তো ছোট্ট বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমার জন্য একটু বেশি করে দোয়া করো। আল্লাহ হাফেজ।